আর আরবিএসএস উইথ জেন স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সম্মিলিত জাতিপুঞ্জ তথা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনসের ইন্ট্রোডাকশন পার্ট। আজকে আমরা আলোচনা করব তার সম্পূর্ণ তথ্যাবলী নিয়ে, অর্থাৎ এই ভিডিওতে থাকছে পুরো ডিটেলস সম্পর্কে সম্মিলিত জাতিপুঞ্জের। প্রথমেই আমরা আলোচনা করব সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর। এই 24শে অক্টোবর আমরা সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রতিষ্ঠা সেটা দেখতে পাই এবং এই দিনটাকেই প্রতি বছর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। এরপরেই আমরা চলে আসছি যে এই সম্মিলিত জাতিপুঞ্জের কিছু উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য কী কী সেগুলো একটু দেখে নেব। প্রথমেই রয়েছে যুদ্ধ পরিহার করা, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে যায়, তৃতীয় যাতে কোনো বিশ্বযুদ্ধ পৃথিবীতে না আসে তার জন্যই এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করা হয়। 2 নম্বরে রয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, অর্থাৎ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এর প্রধান উদ্দেশ্য ছিল। 3 নম্বর সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা এবং 4 ঔপনিবেশিক ভূখণ্ডগুলিকে স্বাধীনতা অর্জনে সাহায্য করা। আমরা প্রত্যেকে জানি ইউরোপের যে শক্তিশালী দেশগুলো ছিল, ফ্রান্স, ব্রিটেন থেকে শুরু করে পর্তুগাল, এই ধরনের রাষ্ট্রগুলো সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে তারা অধিকারে রেখেছিল তাদের উপনিবেশ হিসেবে, এবং এই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই উপনিবেশগুলিকে স্বাধীনতা প্রদান করাই বা স্বাধীনতা অর্জনে সাহায্য করাই প্রধান উদ্দেশ্য। অর্থাৎ এই উদ্দেশ্যগুলো সামনে নিয়ে আমরা সম্মিলিত জাতিপুঞ্জকে আসতে দেখেছি। নেক্সট আমরা সম্মিলিত জাতিপুঞ্জের যে প্রধান সংস্থা সমূহ রয়েছে সেই সম্পর্কে একটু দেখে নেব। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান 6টি সংস্থা বা বিভাগ রয়েছে। কী কী, বা অনেক সময় বলা হয় সম্মিলিত জাতিপুঞ্জের অঙ্গ কী কী। প্রথমেই রয়েছে সাধারণ সভা, অর্থাৎ ইংলিশে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বরে রয়েছে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল। 3 নম্বরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এখানে একটু বলে রাখি, এটাকে শর্টে কিন্তু ইকোসকও বলা হয়, ইকোসক, অর্থাৎ ইকোনমিক এর ইকো, সোশ্যালের SO অর্থাৎ সো, আর কাউন্সিলের সি, এই নিয়ে ইকোসকও বলা হয় শর্টে। 4 নম্বরে রয়েছে অছি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল। 5 নম্বরে সচিবালয়, সেক্রেটারিয়েট, এবং লাস্ট আন্তর্জাতিক বিচারালয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এটাকে শর্টে বলা হয় ICJ, এই নামেও অভিহিত করা হয়। এটা হচ্ছে জাতিপুঞ্জের প্রধান সংস্থাসমূহ। এরপরে যেখানে আমরা আসব, এটা হচ্ছে প্রথম যে বিভাগটা রয়েছে বা সংস্থাটা রয়েছে সাধারণ সভা সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে এর জন্মলগ্নের সদস্য সংখ্যা ছিল 51। আমরা আগের ভিডিওতেই দেখানোর চেষ্টা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে এই যে 51টা রাষ্ট্র নিয়েই কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। 50টি রাষ্ট্র প্রথমে স্বাক্ষর করেছিল এবং তারপরে পোল্যান্ড অংশগ্রহণ করে, যার সদস্য সংখ্যা 51। কিন্তু বর্তমানের সদস্য সংখ্যা কত? 193টি এর সদস্য রাষ্ট্র রয়েছে। তারপরে বলা হচ্ছে সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। এই নিউ ইয়র্কেই কিন্তু সাধারণ সভার প্রধান কার্যালয়। এর বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। প্রতি সদস্য 5 জন করে প্রতিনিধি তারা পাঠাতে পারে এবং ভোট দিতে পারেন কিন্তু 1 জন। 5 জন করে যাবে কিন্তু ভোট দেবে একটা। এবং লাস্ট সাধারণ সভার অন্য নাম বিশ্বের নাগরিক সভা। এছাড়াও বিশ্বের কূটনৈতিক সভা, তারপরে বিশ্বের আয়না, এই নামে অভিহিত করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ। তারা বিভিন্ন নামে কিন্তু, এবং বিশ্বের বিতর্ক সভা নামেও অভিহিত করেছেন অনেকে। ঠিক আছে, এরপরেই আমরা চলে যাব নিরাপত্তা পরিষদ।
এই নিরাপত্তা পরিষদ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেমন আমরা জানি যে 1965 সালের পূর্বে এর সদস্য সংখ্যা ছিল 11, অর্থাৎ 5টা স্থায়ী এবং তার সঙ্গে সঙ্গে 6টা অস্থায়ী সদস্য। কিন্তু বর্তমানে এর সদস্য সংখ্যা কত? 15 এই নিরাপত্তা পরিষদের। এবং এই 15টার মধ্যে 5টা স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। এই 5টি রাষ্ট্র কিন্তু স্থায়ী, এদের কোনো নড়চড় হয় না এখান থেকে। কিন্তু অন্য যে 10টি সদস্য রাষ্ট্র রয়েছে তারা নির্বাচিত হন 2 বছরের জন্য। কিন্তু বর্তমানে ভারত কিন্তু এর সদস্য নয়। বর্তমানে ভারতের সদস্য নয়। ওই 20, 21, 22 নাগাদ ভারতের সদস্য ছিল, কিন্তু এখন নয়। আবার ভবিষ্যতে এর অস্থায়ী সদস্য হবে। তবে ভারত, জাপান সহ বিভিন্ন যে উন্নত উন্নয়নশীল দেশগুলো রয়েছে তারা কিন্তু বর্তমানে দাবি তুলছে যে তারা কেন স্থায়ী সদস্য সেখানে হতে পারবে না। এবং বিভিন্ন চীন ছাড়া অন্যান্য যে স্থায়ী সদস্য রাষ্ট্ররা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, তারা কিন্তু এদের সেখানে অ্যাড করার জন্য তারা তাদের যে দাবি সেটা কিন্তু তুলে ধরছে। কিন্তু চীন সেখানে ভেটো প্রদান করছে। তাদের ভেটো প্রদানের কিন্তু ক্ষমতা রয়েছে, অর্থাৎ অসম্মতি প্রদান। এই 5টা রাষ্ট্রের মধ্যে যদি কোনো ইস্যুতে একটা রাষ্ট্র ভেটো প্রদান করে, তাহলে সেখানে কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না সাধারণ সভা বা বলা যেতে পারে সম্মিলিত জাতিপুঞ্জ। এটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এর বলে রাখি, এই যে 15টি সদস্য রাষ্ট্র বললাম, এটা কিন্তু ওই টোটাল যে সাধারণ সভার 193টি সদস্য রাষ্ট্র তার মধ্যে থেকে 15টি। এই 193-এর বাইরে কিন্তু কেউ নয়। 193-এর মধ্যে থেকেই বিভিন্ন সংস্থায় বিভিন্ন সদস্যরা রয়েছে। এরপরে আমরা চলে আসব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে 54টি রাষ্ট্র, অর্থাৎ ওই 193-এর মধ্যে 54টি। এদের যে কার্যকাল সেটা হচ্ছে 3 বছরের জন্য এরা নির্বাচিত হন এবং প্রতি বছর 1/3, অর্থাৎ 54 জনের মধ্যে 1/3 করলে 18টি হয়। এই 18টি রাষ্ট্র কিন্তু অবসর গ্রহণ করে এবং সেই জায়গায় নতুন সদস্যগণ আবার নির্বাচিত হন, অর্থাৎ সেটা কিন্তু একটা স্থায়ী কক্ষ হিসেবে পরিগণিত হচ্ছে এই অর্থনৈতিক বা সামাজিক পরিষদ। এরপর এরা বছরে 2বার এদের অধিবেশন হয়, অর্থাৎ বাইঅ্যানুয়াল সেশন বসে। এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। এর কিছু বিশেষজ্ঞ সংস্থা রয়েছে, বিশেষজ্ঞ মানে স্পেশালাইজড অর্গ্যান রয়েছে কিছু, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, ইউনেস্কো, ILO, IMF, এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তারা রয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এর আগেই বলেছি এটাকে কিন্তু ইকোসকও বলা হয়, শর্টে ইকোসক বলা যায় শর্টে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরের যে পরিষদটা রয়েছে ওচি পরিষদ। এটাকে ইংলিশে বলা হয় ট্রাস্টিশিপ কাউন্সিল। এর মূলত কাজ ছিল যে ঔপনিবেশিক ভূখণ্ড যেগুলো ছিল, ঔপনিবেশিক ভূখণ্ড, সেখানে আমরা দেখতে পাই এই ঔপনিবেশিক ভূখণ্ডগুলিকে স্বাধীনতা অর্জনে সাহায্য করাই ছিল এর মূল উদ্দেশ্য। এবং 1994 সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে এর কার্যক্রমের সমাপ্তি ঘটে, কারণ বর্তমানে সেভাবে আর কোনো রকম ঔপনিবেশিক রাষ্ট্র দেখতে পাই না আমরা, কারণ সবাই মোটামুটি স্বাধীনতা লাভ করেছে। তো উচি পরিষদের সেই কার্যক্রম কিন্তু সেখানে শেষ হয় মোটামুটি বলা যেতে পারে। এরপরে আসছে সচিবালয়। আমরা প্রত্যেকে জানি এই সচিবালয় মূল যে প্রশাসনিক কাজকর্মগুলো তারা পরিচালনা করে থাকে এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কেই। এর 8টি দপ্তর রয়েছে এবং সচিবালয়ের যিনি প্রধান তিনি মহাসচিব নামে পরিচিত, আমরা প্রত্যেকেই জানি। অর্থাৎ মহাসচিব, এই মহাসচিব কিন্তু সাধারণ সভার 2/3 ভোটে মহাসচিব নির্বাচিত হন। মনে রাখতে হবে মহাসচিব যে প্রার্থী তারা কিন্তু এই নিরাপত্তা পরিষদের যে সদস্যরা রয়েছে মূলত তারাই এখানে তাদের নাম পাঠায়, কিন্তু এই 2/3 ভোটেই কিন্তু সাধারণ সভা থেকে তিনি নির্বাচিত হন। এবং জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? ট্রিগভিলি। এবং বর্তমান মহাসচিবকে আন্তোনিও গুতেরেস। তিনি পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের তিনি মহাসচিব 2017 সাল থেকে
মোটামুটি 2027 সাল অবধি তিনি থাকবেন, কারণ আমরা প্রত্যেকে জানি তাদের মহাসচিবের যে কার্যকাল সেটা 5 বছর, তবে প্রত্যেকে 2টো টার্ম পর্যন্ত থাকে। তো আন্তোনিও গুতেরেস 2017 সালে নির্বাচিত হয়েছেন, মোটামুটি 17 থেকে 22 এবং 22 থেকে 27 পর্যন্ত মোটামুটি তিনি ক্ষমতায় আছেন। এরপরে আমরা চলে যাব আন্তর্জাতিক বিচারালয়, যেটা আমাদের লাস্ট অর্গ্যান। এই আন্তর্জাতিক বিচারালয়টির যে সদর দপ্তর বা এর যে আন্তর্জাতিক আদালত সেটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দি হেগ শহরে। নেদারল্যান্ডের দি হেগ শহরে এটি অবস্থিত। বিচারপতির সংখ্যা কত? 15 জন বিচারপতি নিয়ে গঠিত এটা, এবং এই বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। আর একটু বলে রাখি, এই 15 জন বিচারপতির মধ্যে কিন্তু অন্তত 9 জনের কিন্তু উপস্থিতি মাস্ট, সেটা না থাকলে কিন্তু বিচার কার্য সম্পন্ন হয় না, অর্থাৎ এদেরকে নিয়েই কিন্তু বিচার কার্য চালাতে হয়। আন্তর্জাতিক যে কোনো ইস্যু, কোনো রাষ্ট্রগুলির মধ্যে বিবাদ, ভারত পাকিস্তান বা এই ধরনের বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে যে বিবাদগুলো হয়, সেই বিবাদগুলো নিয়ে এখানে আসতে পারে তারা, এখানে যে বিচার কার্য হলে সেটাকে মান্যতা দিতে হয়। তো এগুলো কিন্তু হয়ে থাকে। এবং সর্বশেষ যেটা আমাদের বলার, যে এই আন্তর্জাতিক বিচারালয় বা অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, এগুলো কিন্তু এখনও তারা কাজ করে চলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, যাতে বিশ্বে কোনো রকম বিশ্বযুদ্ধ বা অন্যান্য যুদ্ধ না হয়। আমরা জানি সাম্প্রতিক রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ সেভাবে কোনো তাদের ভূমিকা পালন করতে পারেনি, কারণ এখানে একটি স্থায়ী সদস্য রয়েছে বর্তমানে রাশিয়া। সেই রাশিয়ার সঙ্গে কিন্তু সেভাবেই তারা, কারণ এদের যে ইয়েগুলো হয়, বাহিনীগুলো হয়, সেই বাহিনীগুলো কিন্তু এই দেশগুলো থেকেই আসে। ফলে বড় বা উন্নত দেশগুলোর ক্ষেত্রে এরা তেমন পদক্ষেপ গ্রহণ করতে পারে না। যেখানে দুটো ছোট দেশ বা ছোট কোনো ব্যাপার নিয়ে গণ্ডগোল, সেখানে তারা ভূমিকা পালন করতে পারে, কিন্তু বড় দেশ জড়িত থাকলে সেখানে সেভাবে তারা ভূমিকা পালন করতে পারে না। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানান, আমি তার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সকলকে অনেক ধন্যবাদ।